ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের এডুকেশন সাবজেক্টের গ্রুপ সির ইউনিট 2 গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট টপিক থেকে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো বৃদ্ধির ধারণা, বৈশিষ্ট্য ও নীতি। তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা জানি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট যে টপিকটি রয়েছে এখান থেকে মোট 14 নম্বরের কোশ্চেন আসবে, 2 নম্বরের 2টি প্রশ্ন আসবে এবং 10 নম্বরের 1টি প্রশ্ন আসবে। তাহলে সেইভাবে আমাদের প্রিপারেশনটি করতে হবে এই টপিকের ওপর। তাহলে আজ আমরা বৃদ্ধি বলতে আমরা কি বুঝি সেটি আমরা জেনে নেব, বৃদ্ধির বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেব এবং বৃদ্ধির নীতিগুলি আমরা এক এক করে জেনে নেব। তাহলে ভিডিওটি এবার আমরা শুরু করছি। এখানে সবার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি বৃদ্ধি বা গ্রোথ বলতে আমরা কি বুঝি সেটা দেওয়া রয়েছে। শিশুর দৈহিক আকার, আয়তন, উচ্চতা, ওজনগত পরিবর্তন যা স্বতঃস্ফূর্তভাবে নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ঘটে তাকেই বৃদ্ধি বলে। সাধারণভাবে বলা যায় বৃদ্ধি হলো দৈহিক গঠনগত এবং পরিমাপগত পরিবর্তন। তাহলে এখানে বৃদ্ধি সম্পর্কে একটি জেনারেল আইডিয়া দেওয়া রয়েছে। কি বলেছে? শিশুর দৈহিক আকার, আয়তন, উচ্চতা ইত্যাদির পরিবর্তন। তাহলে আমরা বুঝতে পারছি বৃদ্ধি হলো শিশুর দৈহিক পরিবর্তন, যেটি আকার, আয়তন বা উচ্চতার বা ওজনের পরিবর্তনের সাথে সম্পর্কিত। বৃদ্ধি স্বতঃস্ফূর্তভাবে ঘটে, নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ঘটে। তাহলে এখান থেকে আমরা জানতে পারছি বৃদ্ধি স্বাভাবিকভাবে ঘটে বা স্বতঃস্ফূর্তভাবে ঘটে এবং বৃদ্ধি একটি নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত ঘটে থাকে। সাধারণভাবে বলা যায় বৃদ্ধি হলো দৈহিক গঠনগত ও পরিমাপগত পরিবর্তন। খুব সাধারণভাবে আমরা বলতে পারি বৃদ্ধি হলো দৈহিক পরিবর্তন বা দৈহিক কাঠামোগত পরিবর্তন বা দৈহিক গঠনগত পরিবর্তন। বৃদ্ধিকে আমরা পরিমাপ করতে পারি। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি মনোবিদ ক্রো অ্যান্ড ক্রো, বা এখানে লেখা আছে বনবিদ ক্রো এবং ক্রো, তারা বৃদ্ধি সম্পর্কে একটি ধারণা দিয়েছে, সেটি আমরা একটু দেখব। তিনি বলেছেন দৈহিক উচ্চতা, ওজন ও গঠনের পরিবর্তনকে বৃদ্ধি বলে। ক্রোয়ের মতে শিশুর বা ব্যক্তির দৈহিক উচ্চতা, ওজন ও গঠনের যে পরিবর্তন তাকেই আমরা বৃদ্ধি বলবো। তাহলে এখানে আমরা বৃদ্ধি সম্পর্কে একটা জেনারেল একটা আইডিয়া আমরা নিয়ে নিলাম, বা বৃদ্ধির কনসেপ্ট সম্পর্কে আমরা জেনে নিলাম। কি জানলাম? বৃদ্ধি হলো দৈহিক পরিবর্তন এবং বৃদ্ধি একটি স্বতঃস্ফূর্ত পরিবর্তন এবং নির্দিষ্ট সময়সীমা পর্যন্ত বৃদ্ধি ঘটে। সাধারণভাবে আমরা বলতে পারি দৈহিক কাঠামোগত পরিবর্তনকে আমরা বৃদ্ধি বলবো এবং বৃদ্ধিকে পরিমাপ করা যায়। এবং তার পাশাপাশি ক্রো অ্যান্ড ক্রো বৃদ্ধি সম্পর্কে কি বলেছেন সেটি আমরা একটু দেখে নিয়েছি। এবার আমরা বৃদ্ধির বৈশিষ্ট্যগুলি যেগুলো রয়েছে সেগুলো আমরা এক এক করে আলোচনা করব। আমরা যে বৃদ্ধির ধারণাটি পেলাম সেটার থেকেই কিন্তু আমরা বৃদ্ধির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছি। সেই বৈশিষ্ট্যগুলোই আমরা এবার এক এক করে বিস্তারিত আলোচনা করব। সবার শুরুতে আমরা যে বৈশিষ্ট্যটি দেখতে পাচ্ছি সেটি কি? দৈহিক গঠনগত পরিবর্তন। এটা আমরা যে ধারণাটা পড়লাম বৃদ্ধির, সেখানে রয়েছে। এখানে কি বলছে? বৃদ্ধির ফলে দৈহিক আয়তনের গঠনগত পরিবর্তন ঘটে, অর্থাৎ শিশুর জন্মগ্রহণ করার পর থেকেই দৈহিক আকার ও আয়তনের পরিবর্তন হয়। এই পরিবর্তন স্বাভাবিক ও সহজভাবে ঘটে। তাহলে বৃদ্ধি বলতে কি বোঝাচ্ছে? বৃদ্ধি হলো দৈহিক আকার, আয়তনের পরিবর্তন বা গঠনগত পরিবর্তন। আমরা বলতে পারি শিশুর মাতৃগর্ভাবস্থা থাকাকালীন থেকে শিশুর যে আকার আয়তনের পরিবর্তন হয় বা জন্মের পর থেকেও শিশুর দৈহিক আকার আয়তনের যে পরিবর্তন হয় এটি স্বাভাবিকভাবে ঘটে এবং স্বতঃস্ফূর্তভাবে ঘটে। এই দৈহিক পরিবর্তন হচ্ছে বৃদ্ধির অন্যতম একটি বৈশিষ্ট্য। এরপর আমরা 2 নম্বর পয়েন্টটি একটু দেখে নিচ্ছি। 2 নম্বর পয়েন্টটি রয়েছে পরিমাপযোগ্য। আমরা সংজ্ঞাতে বা ধারণাতে দেখতে পেয়েছিলাম যে বৃদ্ধি সম্পর্কে বলা হয়েছে বৃদ্ধি হলো পরিমাপযোগ্য। বৃদ্ধির ফলে উচ্চতা, ওজন ইত্যাদির পরিবর্তন ঘটে, তাই বলা যায় বৃদ্ধি পরিমাপযোগ্য। আমরা জানি বৃদ্ধির ফলে আমাদের আকার আয়তনের পরিবর্তন হয়, বৃদ্ধির ফলে আমাদের উচ্চতার পরিবর্তন হয়, বৃদ্ধির ফলে আমাদের ওজনের পরিবর্তন হয় এবং এই বিষয়গুলো আমাদের আকার, আয়তন, উচ্চতা, ওজন এগুলো সব কিছুকেই পরিমাপ করা যায়। তাহলে আমরা বলতে পারি বৃদ্ধি মানুষের বা ব্যক্তির বা যে কোনো প্রাণীর বৃদ্ধি পরিমাপযোগ্য। এরপর আমরা 3 নম্বর পয়েন্টটি একটু দেখে নিচ্ছি। বংশধারা ও পরিবেশের মিথস্ক্রিয়া। আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট বংশে জন্মগ্রহণ করি এবং আমরা প্রত্যেকেই একটি নির্দিষ্ট পরিবেশে আমরা বেড়ে উঠি বা আমাদের লালন পালন হয়ে থাকে। আমাদের এই বৃদ্ধির ওপর বংশধারা এবং পরিবেশ দুটোরই প্রভাব লক্ষ্য করা যায়। কিছু কিছু মনোবিদ বলেছেন যে আমাদের বৃদ্ধি বা ব্যক্তির বৃদ্ধিতে পরিবেশের প্রভাব বেশি,
আবার কিছু কিছু মনোবিদ বলেছেন যে ব্যক্তির বৃদ্ধিতে বংশগতি বা বংশধারার প্রভাব বেশি, কিন্তু এটি বলা যায় যে শিশুর বৃদ্ধিতে বংশধারা এবং পরিবেশ দুটিই সমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা আমাদের বৃদ্ধি বা ব্যক্তির বৃদ্ধি বংশধারা এবং যে পরিবেশ রয়েছে তার সমন্বয় বা মিথস্ক্রিয়ার ফল। তাহলে এখানে আমরা 3 নম্বর বৈশিষ্ট্যটি আমরা আলোচনা করলাম। এরপর আমরা 4 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি আমরা আলোচনা করব। বৃদ্ধির নির্দিষ্ট সময়সীমা। আমরা সংজ্ঞাতে বা ধারণাটিতে দেখেছিলাম যে বৃদ্ধির একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। বৃদ্ধির একটি নির্দিষ্ট অবস্থায় শুরু হয়, নির্দিষ্ট নিয়মে চলতে থাকে এবং নির্দিষ্ট সময়ে বৃদ্ধির সমাপ্তি ঘটে। তাহলে আমরা কি জানলাম? বৃদ্ধির শুরুর একটি নির্দিষ্ট সময় রয়েছে এবং সেটি নির্দিষ্ট নিয়মে ক্রমানুসারে চলতে থাকে এবং নির্দিষ্ট সময়ে বৃদ্ধি কিন্তু স্টপ হয়ে যায় বা তার সমাপ্তি ঘটে। যেমন মাতৃজঠর থেকে শিশুর বৃদ্ধি শুরু হয় এবং এটি চলতে থাকে জীবনের একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত। তাহলে বৃদ্ধির কিন্তু একটি নির্দিষ্ট সময়সীমা রয়েছে। তাহলে এখানে আমরা 4 নম্বর বৈশিষ্ট্যটি আলোচনা করে নিলাম। এরপর 5 নম্বর যে বৈশিষ্ট্যটি রয়েছে সেটি আমরা দেখে নিচ্ছি কি বলেছে। বৃদ্ধির হারে বয়সের ভিন্নতা। শিশুর বয়সের পরিবর্তনে বৃদ্ধির হারের ভিন্নতা দেখা যায়। আমাদের যেমন বয়সের বিভিন্ন স্টেজ রয়েছে, যেমন বলতে পারি আমরা শৈশবকাল, বাল্যকাল, কৈশোরকাল বা আমাদের যেটা অ্যাডাল্টহুড, এরকম বিভিন্ন স্তর রয়েছে আমাদের বয়সের, এবং প্রত্যেকটি বয়সে আমাদের কিন্তু বৃদ্ধির যে স্পিড বা গতি বা হার যেটা রয়েছে সেটা কিন্তু সেম থাকে না। মনোবিদ মেরিডেথ বলে একজন রয়েছে, তিনি কি বলেছেন, জন্ম থেকে 2.5 বছর বা 2 বছর 6 মাস বয়স পর্যন্ত বৃদ্ধির হার সব থেকে বেশি থাকে। তাহলে একজন শিশুর জন্মগ্রহণ করার পর থেকে 2 বছর 6 মাস বা 2.5 বছর বয়স পর্যন্ত বৃদ্ধির যে স্পিড বা গতি বা হার রয়েছে সেটা সব থেকে বেশি থাকে। 2 বছর 6 মাস বয়স থেকে বয়স সন্ধিকাল বা যেটা কৈশোরকাল আমরা বলছি বা অ্যাডোলেসেন্স পিরিয়ড বলছি, তার 2 বছর আগে পর্যন্ত বৃদ্ধির হার বা বৃদ্ধির স্পিড ক্রমশ কমে যায় বা কমতে থাকে। বয়ঃসন্ধিকালের কিছু আগে থেকেই বৃদ্ধির হার দ্রুত বাড়তে থাকে আবার, এবং বয়ঃসন্ধিকালের পর ধারাবাহিকভাবে বৃদ্ধির হার ক্রমশ কমতে থাকে। তাহলে এখানে আমরা দেখলাম আমাদের জীবনের বিভিন্ন যে স্টেপ ফেজগুলো রয়েছে বা বিভিন্ন পর্যায়গুলো রয়েছে, প্রত্যেকটি পর্যায়ে বৃদ্ধির যে স্পিড বা গতি রয়েছে সেটা কিন্তু সেম হবে না। তাহলে এখানে আমরা 5 নম্বর পয়েন্টে আলোচনা করলাম, বৃদ্ধির হারে বয়সের ভিন্নতা লক্ষ্য করা যায়। এরপর আমরা 6 নম্বর পয়েন্টটি একটু আলোচনা করব, বৃদ্ধির হারে ব্যক্তি বৈষম্য। যেমন আমাদের প্রত্যেকটি বয়সে যে স্টেপ রয়েছে বা স্তর রয়েছে সেগুলোতে যেমন বৃদ্ধির হার বা স্পিড যেমন সেম হয় না, সেরকম বৃদ্ধির হারে ব্যক্তি বৈষম্যও কিন্তু লক্ষ্য করা যায়। শিশুদের মধ্যে বৃদ্ধির হারের পার্থক্য লক্ষ্য করা যায়। কোনো শিশুর বৃদ্ধি দ্রুত গতিতে হয়, আবার কোনো শিশুর বৃদ্ধি ধীর গতিতে হয়। আমরা প্রত্যেকেই মানুষ, প্রত্যেকের মধ্যেই স্বাতন্ত্র্য বা ব্যক্তি স্বাতন্ত্র্য রয়েছে, আমরা কেউ রোবট নয়, ঠিক আছে? এর জন্য আমাদের বৃদ্ধির যে হার বা স্পিড রয়েছে সেটা ব্যক্তি বিশেষে ভিন্ন ভিন্ন হতে পারে। আমাদের ধরো ক্লাস 2তে তাদের বয়স ধরো 7 বা 8 বা 6 বছর বয়সের শিশুরা পড়ছে, তাদের প্রত্যেকের কি হাইট সেম হয়? তাদের প্রত্যেকের কি ওজন সেম হয়? নিশ্চয়ই হয় না। কেউ 8 বছর বয়সে যতটা লম্বা হয়েছে, আরেকজন কিন্তু 8 বছর বয়সে ততটা লম্বা নাও হতে পারে, ঠিক আছে? তো বৃদ্ধির স্পিড বা গতি প্রত্যেকটা শিশুর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা হতে পারে। তাহলে বৃদ্ধির হারের কিন্তু ব্যক্তি বৈষম্য লক্ষ্য করা যায়। এরপর আমরা 7 নম্বর পয়েন্টটি যেটা রয়েছে সেটি একটু আলোচনা করব, সহজাত প্রক্রিয়া। বৃদ্ধি হলো একটি সহজাত সংবেদনশীল প্রক্রিয়া। বৃদ্ধি হলো আমাদের একটি সহজাত প্রক্রিয়া বা এটি হচ্ছে আমাদের জন্মগত প্রক্রিয়া। তাহলে 7 নম্বর পয়েন্টটি আমরা আলোচনা করলাম, বৃদ্ধিকে আমরা সহজাত প্রক্রিয়া বা জন্মগত প্রক্রিয়া বলতে পারি। এরপর আমরা 8 নম্বর পয়েন্টটি একটু আলোচনা করব, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। শিশুর জীবনে প্রথম স্বতঃস্ফূর্ত পরিবর্তন আসে বৃদ্ধির মাধ্যমে। তাহলে বৃদ্ধিকে আমরা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া বা স্বাভাবিক প্রক্রিয়া বলতে পারি। বৃদ্ধির মাধ্যমে স্বাভাবিকভাবে কিন্তু বা স্বতঃস্ফূর্তভাবে কিন্তু আমাদের জীবনের পরিবর্তনগুলো আসে। তাহলে এখানে আমরা বৃদ্ধির 8টি বৈশিষ্ট্য আলোচনা করলাম। তোমরা খুব ভালো করে কিন্তু এই বৈশিষ্ট্যগুলো বুঝে নেবে। এরপর আমরা বৃদ্ধির বিভিন্ন নীতিগুলোর এক এক করে আলোচনা করব। বৃদ্ধির বৈশিষ্ট্যের পরিপ্রেক্ষিতে আমরা বৃদ্ধির বিভিন্ন নীতিগুলো আমরা
আলোচনা করতে পারি। 1 নম্বরে যে নীতিটি রয়েছে সেটি হলো নিরবচ্ছিন্নতার নীতি। মাতৃজঠর থেকে শিশু স্বাভাবিকভাবে বাড়তে থাকে, তবে একটি নির্দিষ্ট বয়সে গিয়ে বৃদ্ধি বন্ধ হয়ে যায়। তাহলে বৃদ্ধি কি? নিরবিচ্ছিন্নভাবে মাতৃজঠর থেকে বৃদ্ধি শিশুর শুরু হয়, কিন্তু একটি নির্দিষ্ট বয়সে গিয়ে শিশুর বৃদ্ধি বন্ধ হয়ে যাচ্ছে। এটি হলো বৃদ্ধির নিরবচ্ছিন্নতার নীতি। 2 নম্বর পয়েন্টটি রয়েছে পরিবর্তনশীলতার নীতি। বিভিন্ন শিশুর বৃদ্ধি একই রকম হয় না। কোনো শিশুর বৃদ্ধির হার অপেক্ষাকৃত বেশি, আবার কারো বৃদ্ধির হার কম, যেটা আমরা এর আগেই আলোচনা করেছি যে প্রত্যেক শিশুর কিন্তু বৃদ্ধির হার বা স্পিড কিন্তু সেম থাকে না, কারো একটু দ্রুত গতির হয়, কারো একটু স্লো হয়। জন্মের পর বিভিন্ন শিশুর ওজনগত পার্থক্য লক্ষ্য করা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজনের পরিবর্তনের হার একই রকম হয় না। তাহলে এখানে আমরা জানলাম পরিবর্তনশীলতার নীতি, যে বৃদ্ধির দ্বারা যে শিশুর পরিবর্তন হয় সেটা একদম সত্যি, কিন্তু প্রত্যেক শিশুর বৃদ্ধির ফলে যে পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনের কিন্তু স্পিড বা গতিটা কিন্তু সেম থাকছে না, সেটা কিন্তু ব্যক্তি বিশেষে কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। এরপর আমরা 3 নম্বর পয়েন্ট একটু আলোচনা করব, অভিযোজনের নীতি বা অ্যাডাপ্টেশন। ব্যক্তির ভেতরের এবং বাইরের জীবনের নানা উপাদানের পারস্পরিক অভিযোজনের মাধ্যমে ব্যক্তির বৃদ্ধি প্রক্রিয়া এগিয়ে চলে। আমাদের কিন্তু জীবনে বাঁচার জন্য বা জীবনে এগিয়ে চলার জন্য আমাদের নিজের সাথে এবং বাইরের জগতের সাথে প্রতিনিয়ত কিন্তু আমাদের অভিযোজন করতে হয়, এবং এই অভিযোজনের মাধ্যমে কিন্তু বৃদ্ধি প্রক্রিয়াটি কিন্তু এগিয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে আমরা 3 নম্বর পয়েন্টটি আলোচনা করলাম, অভিযোজনের নীতি। এরপর 4 নম্বর পয়েন্টটি হলো বিকাশের নীতি। শিশুর যথাযথ বৃদ্ধির ফলে তাদের বিভিন্ন দিকের যথাযথ বিকাশ সম্ভব হয়। বৃদ্ধির ওপর কিন্তু বিকাশ অনেকাংশে নির্ভর করে। আমাদের বৃদ্ধি যদি সঠিক হয় তাহলে কিন্তু আমাদের সর্বাঙ্গীন বিকাশ কিন্তু সঠিকভাবে হয়ে থাকবে। তাহলে আমরা 4 নম্বর পয়েন্টটিও আলোচনা করে নিলাম, বিকাশের নীতি। এরপর 5 নম্বর পয়েন্টটি হলো নির্ভরশীলতার নীতি। শিশুর জীবনের প্রতিটি স্তরের বৃদ্ধি আগের স্তরের উপর নির্ভর করে। আমাদের জীবনের অনেকগুলো স্তর রয়েছে, যেমন আমরা বলতে পারি শৈশবকাল, প্রাক বাল্যকাল, উত্তর বাল্যকাল, কৈশোরকাল, বা আমরা যেটাকে প্রাপ্তবয়স্ক, এরকম বিভিন্ন পর্যায় রয়েছে, এবং প্রত্যেকটি পর্যায়ের যে বৃদ্ধি সেটি তার আগের পর্যায়ের বৃদ্ধির ওপর কিন্তু অনেকাংশে কিন্তু নির্ভর করে। তাহলে বৃদ্ধির একটি অন্যতম নীতি হলো নির্ভরশীলতার নীতি। এরপর আমরা 6 নম্বর পয়েন্টে একটু আলোচনা করব, অনুশীলনের নীতি। অনুশীলনের মাধ্যমে দৈহিক কাঠামোগত পরিবর্তন ঘটে, এর ফলে আকার, আয়তন ও ওজনগত পরিবর্তন ঘটে। তাহলে বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু সঠিক অনুশীলন কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। সঠিক অনুশীলনের মাধ্যমে কিন্তু আমাদের বৃদ্ধি কিন্তু যথাযথভাবে ঘটতে পারে। এরপর আমরা সর্বশেষ যে পয়েন্টটি রয়েছে মিথস্ক্রিয়ার নীতি, সেটি আমরা আলোচনা করব। এটি আমরা আগেও পড়েছিলাম বংশগতি এবং পরিবেশের সঠিক মিথস্ক্রিয়া বা সঠিক সমন্বয়ের দ্বারা কিন্তু বৃদ্ধি ঘটে থাকে। একজন শিশুর সঠিক বিকাশের জন্য বা সঠিক বৃদ্ধির জন্য কিন্তু বংশগতি বা বংশধারা এবং আমরা যেই পরিবেশে লালন পালন হচ্ছি সেটি কিন্তু এই দুটিরই কিন্তু সমন্বয় বা সঠিক প্রয়োগ কিন্তু প্রয়োজন, তাহলে বা সঠিক মিথস্ক্রিয়া কিন্তু প্রয়োজন। তাহলে আজ আমরা এখানে বৃদ্ধির সম্পর্কে জানলাম বা বৃদ্ধির একটি সাধারণ ধারণা লাভ করলাম, বৃদ্ধির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলাম এবং বৃদ্ধির কিছু নীতি সম্পর্কে আলোচনা করলাম। আমরা জানি এই টপিক থেকে কিন্তু আমাদের 2 মার্কসের কোশ্চেন আসবে 2টা, অর্থাৎ এই যে চ্যাপ্টারটা রয়েছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইউনিট 2 যেটা রয়েছে সেখান থেকে আমাদের 14 মার্কসের কোশ্চেন আসবে, 2টা 2 মার্কসের এবং একটি 10 নম্বরের। তাহলে আজকে আমরা যে টপিকটি আলোচনা করলাম এখান থেকে কিন্তু 2 মার্কসের কিছু কোশ্চেন আসতেই পারে, যেমন বলতেই পারে যে বৃদ্ধি সম্পর্কে কি জানো বা বৃদ্ধি বলতে কি বোঝো, তো 2 মার্কস এটা আমরা লিখতে পারি। বা আমাদের আসতেই পারে যে বৃদ্ধির 2টি বৈশিষ্ট্য বা 3টি বৈশিষ্ট্য লেখো, 2 মার্কসে আসতে পারে। বা আমাদের আসতেই পারে বৃদ্ধির 2টি নীতি সম্পর্কে আলোচনা করো, বা বৃদ্ধির পার্টিকুলারলি 1টি বা 2টি নীতি তুলে ধরে বললো বৃদ্ধির এই নীতিটি আলোচনা করো, বা বৃদ্ধির একটি বৈশিষ্ট্য তুলে ধরে বললো বৃদ্ধির এই বৈশিষ্ট্যটি আলোচনা করো। এইভাবে কিন্তু আমাদের 2 মার্কসের কোশ্চেন আসতে পারে। আর যদি 10 নম্বরের কোশ্চেন আজকে যেই টপিকটা পড়লাম এখান থেকে আসে তাহলে কি করে আসবে? তাহলে আসবে বৃদ্ধি বলতে কি বোঝো 2 মার্কস, বৃদ্ধির কয়েকটি বৈশিষ্ট্য লেখো 4 মার্কস এবং বৃদ্ধির কয়েকটি নীতি লেখো 4 মার্কস, 2 + 4 + 4 10 মার্কস। তাহলে আজ আমরা এখানে বৃদ্ধির সম্পর্কে জানলাম,
এবং বৃদ্ধির বৈশিষ্ট্য এবং বৃদ্ধির নীতি সম্পর্কে আলোচনা করলাম। আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।